আজকে ষষ্ঠ শ্রেণীর মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই অধ্যায়টা আলোচনা করব। এর প্রথম অংশে আমরা পদার্থ সম্পর্কে জেনেছি, পদার্থ কয় প্রকার সেটা জেনেছি, পদার্থ কাকে বলে জেনেছি, এবং আমরা দেখেছি যে পদার্থগুলোকে কিভাবে লেখা হয়, তাদের ধর্মগুলো, এগুলো পড়েছি। তাহলে পদার্থ কাকে বলে আমরা জেনেছি, পদার্থের শ্রেণীবিভাগ জেনেছি, পদার্থের শ্রেণীবিভাগ আর শিখেছিলাম এই যে পদার্থগুলো আমরা দেখেছি তাদের ধর্মগুলো সম্পর্কে, কিছু কিছু পদার্থর ধর্ম আমরা পড়েছিলাম। আজকের বিষয় হচ্ছে এই যে পদার্থগুলো লিখেছি, পদার্থকে কি হয়, সংক্ষেপে প্রকাশ করা হয় চিহ্নের মাধ্যমে। সেই চিহ্ন সম্পর্কে আমি জানব, এছাড়া সংকেত সম্পর্কে আমি জানব, এবং পৃথককরণ যে হয়, মিশ্র পদার্থের যে পৃথককরণ, সেই পৃথককরণ আমরা সম্পর্কে জানব, এবং তোমাদের ফিল্টার পেপার এবং ফানেল এগুলো সম্পর্কেও পরিচিতি করাবো, হাতে কলমে পরিচিতি করাবো। তাহলে ফার্স্ট আমরা শুরু করি চিহ্ন কাকে বলে দিয়ে। চিহ্ন কি না, মৌলিক পদার্থকে সংক্ষেপে প্রকাশ করা। এই যে সংজ্ঞাগুলো আমি লিখি, অনেক সময় কি হয়, মৌলিক বা যৌগিক পদার্থকে আমরা গুলিয়ে ফেলি, সেটা করলে কিন্তু হবে না। তাহলে মৌলিক পদার্থকে সংক্ষেপে প্রকাশ, পদার্থকে সংক্ষেপে প্রকাশকে আমরা বলে থাকি হচ্ছে চিহ্ন, সংক্ষেপে প্রকাশ। তো কিভাবে লেখা হয় সেটা আমরা এবার জানব। যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে আমরা দেখব ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করা যেতে পারে। ইংরেজি নামের প্রথম অক্ষর, যেমন তোমরা যদি দেখো নাইট্রোজেন মানে হচ্ছে, নাইট্রোজেনকে আমরা লিখি, যদি আমরা এই যে বাংলাতে লিখছি প্রথমে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনকে আমরা ইংরেজিতে যদি লিখি, দেখো কি লিখবো, নাইট্রোজেন, তো এই ইংরেজি নামের প্রথম অক্ষর কি আছে, ইংরেজি নামের প্রথম অক্ষর এন আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু চিহ্ন তোমার হবে হচ্ছে এন। তাহলে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু চিহ্ন প্রকাশ করা যেতে পারে। যেমন তোমার বোরনকে যদি আমরা লিখি, বোরন, BORON, বোরন, এর প্রথম অক্ষর কি বি, তাই জন্য এখানে আমরা চিহ্ন বলবো বি। তাহলে ইংরেজি নামে কিন্তু প্রথম অক্ষরকে ব্যবহার করে করা হয়। যেমন সালফারের ইংরেজি নাম কি হবে, SULPHUR। এগুলো একটু সময় নিয়ে বুঝবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, যে রসায়ন হয়, বিজ্ঞানের একটি শাখা রসায়ন, সেই রসায়নের এই অংশগুলো কিন্তু বারবার তোমার কাজে লাগবে। তুমি যখন 11-12 উঠবে তখনও এই নাইট্রোজেন, বোরন, সালফার, এই NBS, এগুলো প্রত্যেকটা অংশই কিন্তু তোমাদের কাজে লাগবে। এটা একটা ভিত বলা যেতে পারে। এখন যদি না ঠিক মতো পড়ো, পরবর্তীকালে কিন্তু অসুবিধা হবে। যেমন ফসফরাসকে যদি আমরা ইংরেজি লিখি, PHOS, ফসফরাস, PHORUS, ফসফরাস, তার মানে একে কি দিয়ে লিখা হয়, একে পি দিয়ে লিখা হয়। এগুলো কিন্তু বড় হাতে লিখবো। অনেক সময় অনেক ছাত্র কিন্তু গন্ডগোল করে ফেলে বড় হাতে ছোট হাতে। প্রথম যেটা ব্যবহার হয়, প্রথম অক্ষর যেটা আমরা লিখি সেটা কিন্তু বড় হাতের দিব, দ্বিতীয় অক্ষর যদি ব্যবহার হয় তাহলে কিন্তু আমরা ছোট হাতের দিব। তাহলে ফসফরাস হয়ে গেল। আয়োডিন, তাহলে আয়োডিনকে কি আমরা এভাবে লিখব, আয়োডিনের ইংরেজি নাম হচ্ছে আয়োডিন, DINE। তাহলে এইখানে ক্ষেত্রে কিন্তু আমরা আই দিয়ে লিখছি। ফ্লুরিন কি হবে, FLUR, ফ্লুরিন, RINE, ফ্লুরিন। তাহলে এটাকে এফ দিয়ে লেখা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখছি, ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে মানে আমরা কোনো কিছুকে চিহ্নিত করতে পারি। আচ্ছা, তোমাদের নতুন একটা টার্ম তোমাদের শেখাবো, সেটা হচ্ছে হ্যালোজেন।
হ্যালোজেন মৌল কাদের বলা হয়ে থাকে? হ্যালোজেন মৌল হচ্ছে, আমি কি বলেছিলাম এর আগের দিন, যে প্রকৃতিতে 118টা মৌল রয়েছে। সেই 118টা মৌলের আবার গ্রুপ রয়েছে, মানে একই রকম ধর্মবিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপ বলা হয়। যেমন একটা গ্রুপ হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ খুবই ইম্পর্টেন্ট কেমিস্ট্রিতে, পরবর্তী ক্ষেত্রে এটা তোমরা খুব জানবে। তোমরা এখনই একটু ধারণাটা নিয়ে রাখো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয়ে থাকে হ্যালোজেন মৌল। হ্যাঁ, এই সমস্ত মৌলগুলোর কিন্তু একটা বিশেষ ধর্ম আছে। সেটা কি হয়, যে এদের মধ্যে থেকে কি হয়, এদের মধ্যে একটা আলো বিকিরণ করার ক্ষমতা রয়েছে। হ্যাঁ, যাই হোক, ওগুলো পরে তোমরা জানবে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আছে, ওটার দরকার নেই, আপাতত এই 4টে মৌল মনে রাখবে। তো এই যে 4টে মৌল দেখো, আমরা ফ্লোরিনকে এফ দিয়ে দিয়েছি, আয়োডিনকে আই দিয়েছি, কিন্তু দেখো ক্লোরিন বা ব্রোমিন, এগুলো দেখো দুটো করে অক্ষর ব্যবহার হয়েছে। এই ক্ষেত্রে দুটো অক্ষর ব্যবহার করার কারণটা হচ্ছে যে ধরো কার্বন, তোমরা জানো কার্বনকে আমরা কি দিয়ে ইংরেজি যদি লিখি, কার্বন, CAR, কার্বন। তাহলে এখানে দেখো প্রথম অক্ষর কি আছে, সি, আমরা সি দিয়ে লিখছি। তাহলে আমি যদি এখানে ক্লোরিনকেও যদি সি দিয়ে লিখি, তাহলে কিন্তু তোমার কিন্তু একই হয়ে যাবে। তাহলে একই রকম তো নাম রাখা যাবে না। একটা বাড়িতে যদি সবার নাম যদি একই রকম হয়, তাহলে তাকে চিনতে অসুবিধা হবে। তাই জন্য কি করা হয়, যে ক্লোরিনের ক্ষেত্রে সি ব্যবহার করা হয় না, তার ক্ষেত্রে কি হয়ে থাকে, এলটাকে, দ্বিতীয় কোনো অক্ষর বা তারপরে কোনো অক্ষরকে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি জানলাম, যে একই ধরনের চিহ্ন যখন চলে আসে, দেখো এখানেও কার্বনের ক্ষেত্রে দেখো সি আছে, আর ক্লোরিনের ক্ষেত্রেও যদি আমি সি লিখি, তাহলে কিন্তু নামের মধ্যে তাদেরকে আইডেন্টিফাই, তাদেরকে চিনতে অসুবিধা হবে। সেই সব ক্ষেত্রে আমরা দেখব যে পরের কোনো সংখ্যা, কোনো অক্ষরকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটুকু ধারণা পেলাম যে কি হয়, যে সব সময় প্রথম অক্ষর নয়, অনেক সময় কি হয় তার পরের অক্ষর বা তার পরের কোনো অক্ষর, হ্যাঁ, কোনো বর্ণকে আমরা কি করে ব্যবহার করে থাকি। যেমন তোমার ধরো কোবাল্টের ক্ষেত্রে চলে আসি। এবার কোবাল্ট কি হবে, যে নামগুলো আমি লিখছি এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। কোবাল্টের যদি আমি ইংরেজি নাম দেখি, COBALT, দেখো কোবাল্টের সি আছে, আমি যদি একে সি লিখতাম, তাহলে দেখো দুটোকে কিন্তু আলাদা করার সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে এই কোবাল্ট মানে ওর পর, মানে সির পর কোন শব্দে জোর পড়ছে সেটা দেখো, ওতে জোর পড়ছে, তাই জন্য এখানে ও কথাটা ব্যবহার হবে। তাই জন্য এটাকে বলা হয়ে থাকে কোবাল্ট। কোবাল্টকে কি হয়, CO দিয়ে লেখা হয়ে থাকে। ক্লোরিন, CH হচ্ছে না, এল এর উপর জোর পড়ছে, তাই জন্য পরের সংখ্যা এলটার উপর আমরা লিখে থাকি। তাই জন্য আমরা অনেক সময় দেখব যে প্রথম অক্ষর ছাড়াও আমরা অন্যান্য অক্ষরকেও ব্যবহার করতে পারি। যেমন তুমি যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেনকে আমরা কি দিয়ে লিখি, হাইড্রোজেনকে কিন্তু H দিয়ে লিখতে হবে। তাহলে যদি হাইড্রোজেনকে H দিয়ে লিখি, তাহলে হিলিয়াম, আমি দেখব যে হিলিয়াম কিন্তু তোমার হচ্ছে, যদি আমরা নাম লিখি তাহলে কি হবে, হিলিয়াম। তাহলে এখানেও যদি আমি H লিখি, তাহলে দুটোর মধ্যে কিন্তু পৃথক করা যাবে না। তাই জন্য এই সমস্ত ক্ষেত্রে কি করা হয়, পরে মানে ইর ওপর জোর পড়ছে, তাই জন্য ইটাকে এখানে লেখা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখছি, যে ইংরেজি নামের প্রথম অক্ষরকে ব্যবহার করে চিহ্ন করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যায় যে একই ধরনের চিহ্ন চলে এসেছে, তখন তার পরের কোনো বর্ণকে, কোনো অক্ষরকে আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, CHROMIUM, ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম, আর এর জোর পড়ছে CR, ক্রোমিয়ামের হচ্ছে যেটা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে চিহ্নটা হচ্ছে CR। তাহলে আমরা দেখছি মানে বিভিন্নভাবে এগুলো কিন্তু অনেকটা মুখস্থ বিদ্যা আছে। যেমন ফার্স্ট হচ্ছে যে ইংরেজি নামের প্রথম অক্ষরকে ব্যবহার করা হচ্ছে। ইংরেজি ছাড়া
মানে এই প্রথম অক্ষর ছাড়া কি হয়, অন্য কোনো অক্ষরকেও ব্যবহার করা যেতে পারে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে সবসময় ইংরেজি নাম নয়, অনেক ক্ষেত্রে ল্যাটিন নামকে ব্যবহার করা হয়। তোমাদের বইয়ে যতগুলো ল্যাটিন নাম আছে মৌলের সমস্তগুলোই মুখস্থ করে রাখবে, কারণ একটা না একটা কিন্তু ওখান থেকে প্রতি বছরই দিয়ে থাকে। তাহলে ল্যাটিন নামটা লিখো, কি আছে ল্যাটিন নাম? যেমন হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম। পটাশিয়ামকে যদি আমরা লিখি ল্যাটিন নাম বের করি সেটা হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম। তাহলে এর প্রথম অক্ষর কি? কে, তাই জন্য একে কিন্তু কে দিয়ে লেখা হয়। তারপরে দেখো সোডিয়াম, এটা কিন্তু এই যে কতগুলো নাম লিখছি এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় খুবই আসে। সোডিয়ামের নাম হচ্ছে ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম যদি হয় তাহলে একে বলবো Na। কেন Na? কারণ এন দিয়ে কিন্তু আমরা নাইট্রোজেন বুঝে থাকি। আমরা আজকে প্রথমেই করেছি যে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে এন। অর্থাৎ যে সমস্ত মৌল হালকা তাদের ক্ষেত্রে প্রথমে যেমন নাইট্রোজেন হচ্ছে সোডিয়ামের থেকে হালকা, তাই জন্য কি করা হয় যে আমরা এইরকমও করতে পারলাম, নাইট্রোজেন Ni দিয়ে নাইট্রোজেন হতো আর সোডিয়ামকে এন দিয়ে লিখতে পারি। এটা না করে কেন আমরা এই নাইট্রোজেনকে এন আর সোডিয়ামকে Na করছি, তার পিছনে কারণ হচ্ছে নাইট্রোজেন মৌলটা কিন্তু সোডিয়ামের চেয়ে হালকা। অর্থাৎ যে সমস্ত মৌল হালকা তাকে কিন্তু আগে নামকরণ করা হয়েছে। অর্থাৎ নাইট্রোজেন যেহেতু হালকা সোডিয়ামের থেকে, তাই জন্য নাইট্রোজেনকে কিন্তু আগে নামকরণ করা হয়ে গেছিল এন দিয়ে। তাই জন্য নেক্সট যখন মৌল আমরা দেখছি সেটা হচ্ছে সোডিয়াম, তাই জন্য সেখানে কিন্তু Na ব্যবহার হয়। তাহলে আমরা কেন, এখানে একটা প্রশ্ন হতে পারে, এখানে একটা হোমওয়ার্ক এটা হতে পারে যে সোডিয়াম আমি জানি ল্যাটিন নাম ব্যবহার হচ্ছে, ঠিক আছে অসুবিধা নাই। সোডিয়ামকে এন দিয়ে এবং নাইট্রোজেনকে Ni দিয়ে লেখা হয় না কেন? লেখা হয় না কেন? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নামকরণ কোথায়, কোনো বাড়িতে মানে নামকরণটা কেমন হয়। ধরো প্রথম কোনো সন্তান জন্মালো, তাহলে তার নাম দিয়ে দিল, ধরে নিচ্ছি কোনো একটা নাম দিয়ে দিল রাম। তো সেকেন্ড যে হবে, দ্বিতীয় যে হবে, তাকে কিন্তু রাম রাখা হবে না, তাকে অন্য কোনো নাম দেওয়া হয়ে থাকে। তাই জন্য আমি যদি এই যে মৌলের যে শ্রেণীগুলো আমি বলি, মৌল যদি আমি পরপর তাদের হিসাবে সাজাই, সব থেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। মনে রাখবে এই সিরিজটা, মনে রাখবে 7-এ কাজে লাগবে। হাইড্রোজেনের পর হয় হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বোরন, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেনের পর অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ঠিক আছে, এইরকম ভাবে চলতে থাকবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অর্থাৎ যখন আমরা এই দিক থেকে দেখো যাচ্ছি, ততক্ষণে তার হচ্ছে ওজনটা কি হয়ে যাচ্ছে? ওজনটা হচ্ছে বেড়ে যাচ্ছে, ওজনটা কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এই হিসাবে যদি আমরা দেখি, দেখো নাইট্রোজেন আর সোডিয়ামের কথা বলছিলাম। দেখো নাইট্রোজেন হালকা, সোডিয়াম হচ্ছে মানে এর জন্মটা আগে, এইরকম ভাবে ভাববে। তাই জন্য দেখো একে কিন্তু এন দিয়ে লেখা হয় আর একে হচ্ছে Na দিয়ে লেখা হয়, একে এন দিয়ে লেখা হয় না। তাহলে এই মৌলটা প্রথমে তৈরি হয়েছিল, তাই জন্য নামকরণটাও প্রথমে দেওয়া হয়েছিল এন দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কার নামকরণ আগে করা হয়? যে মৌলটা হালকা। পর্যায় সারণী তোমরা বুঝবে না এখন, মনে রাখবে যে মৌলের ক্ষেত্রে যে মৌলটা হালকা তার নামকরণটা আগে করা হয়েছে। তো সোডিয়াম আর হচ্ছে নাইট্রোজেনের মধ্যে যেহেতু নাইট্রোজেনটা হালকা, হ্যাঁ, এই দুটোর মধ্যে, তাই জন্য নাইট্রোজেনকে আগে নামকরণ করা হয়েছে এন দিয়ে। তারপরে যখন এই নিয়ন বা সোডিয়ামের ক্ষেত্রে আসলো, তখন কি হয়ে থাকে? তাহলে প্রথম অক্ষরকে না ব্যবহার করে, তাহলে প্রথম অক্ষরকেই যদি ব্যবহার করতাম তাহলে তো একই রকম হয়ে যেত, সেই জন্য অন্য কোনো অক্ষরকে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো জানবে
ঠিক আছে, এখন যদি এগুলো জেনে নাও তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনা করতে অনেক সহজ হবে। সবই যদি পরের জন্য রেখে দাও তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে। তাহলে আমরা যে ল্যাটিন নামগুলো বলেছিলাম সেটা হচ্ছে যেমন পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, সোডিয়াম হচ্ছে ন্যাট্রিয়াম, এইরকমভাবে আরও কয়েকটা আমাদেরকে জানতে হবে। ওই দুটোই মেন, মানে বেশি আসে, ইম্পর্টেন্ট। এছাড়া তামার ক্ষেত্রে কিউপ্রাম আমরা জানি, কিউপ্রাম, তাই জন্য একে ইউ দিয়ে লেখা হয়, সি দিয়ে হয়, তার কারণ সি দিয়ে কার্বনকে লেখা হয়। আচ্ছা, তারপরে তোমার লোহা হচ্ছে ফেরাম হতে পারে, লোহা হচ্ছে ফেরাম, এটা হচ্ছে এফ ই দিয়ে লেখা হয়, কারণ তার আগে ধরো ফ্লুরিন আছে হালকা, মানে লোহা এরও পরে, অর্থাৎ ফ্লুরিন হচ্ছে লোহার থেকে হালকা, তাই জন্য ফ্লুরিনকে এফ দিয়ে লেখা হয় আর লোহাকে এফ ই দিয়ে লেখা হয়। লোহাকে কিন্তু শুধু এফ দিয়ে লেখা হয় না। যে একই ধরনের নাম যাদের আছে তাদের ক্ষেত্রে যার জন্মটা আগে, যেটা হালকা, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম অক্ষর ব্যবহার হয়। আচ্ছা, লোহার পরে তুমি দেখো সোনা, সোনা কি হবে? সোনা হচ্ছে অরাম, অরাম যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এ ইউ। তারপরে হচ্ছে রূপো, রূপা কি হবে? রূপা হচ্ছে সিলভার, আর্জেন্টাম, আর্জেন্টাম, আর্জেন্টাম হলে এজি। তাহলে এই সমস্ত ল্যাটিন নামগুলোকে তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। এগুলোকে আমরা বলে থাকি ল্যাটিন নাম অনুসারে। তাহলে আমরা কি দেখলাম? ইংরেজি নামকে ব্যবহার করা হয়ে থাকে। ইংরেজি নামের প্রথম অক্ষরকে কেন ব্যবহার করা হয় না অনেক সময়, তারও কারণ আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আর একটা জিনিস জানলাম, অনেক সময় ল্যাটিন নামকে ব্যবহার করা হয়ে থাকে চিহ্নের ক্ষেত্রে। এরপরে আমরা বিষয় যেটা আছে সেটা হচ্ছে সংকেত সম্পর্কে। এখানে একটা জিনিস দেখো, সংকেত পড়তে গেলে যেটা আগে জানতে হবে, তোমাদের বইয়ে মানে আগেই সংকেত আলোচনা করা হয়েছে। আমি যখন পড়াই তখন সংকেত পড়ার আগে আমি যেটা মনে করি যেটা দরকার সেটা হচ্ছে যোজ্যতা। আমি যদি যোজ্যতা না জানি, সংকেত মুখস্থ করি, পরবর্তী ক্ষেত্রে অসুবিধা আছে। তাহলে যোজ্যতা কাকে বলে? কোনো পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে, তাহলে কোনো পরমাণুর সাথে যতগুলি হাইড্রোজেন যুক্ত হতে পারে, যতগুলি হাইড্রোজেন যুক্ত হতে পারে তাকে সংকেত বলে, তাকে সংকেত বলে। আচ্ছা, এই জিনিসটা তো আমরা একটা সংজ্ঞা লিখলাম বটে, কিন্তু যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সংকেতগুলোকে মনে রাখা। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে হ্যালোজেন মৌল বললাম। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি 6 ছাত্রদেরকে সব মুখস্থ করতে বলি না, আমরা এইগুলোকে মনে রাখবো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে যোজ্যতা হচ্ছে 1। আর এই মৌলগুলোর বিশেষত্ব হচ্ছে যখন সংকেত হয় তখন এই মৌলগুলো শেষে বসে। শেষে বসার একটা লজিকও আছে যে এরা অধাতু প্রকৃতির হয়। অধাতু কারা? যারা গ্যাস। আমরা এর আগের দিন ধাতু অধাতু পড়েছি, সেখানে তোমরা বুঝতে পেরেছো কারা অধাতু। অক্সিজেনও অধাতু, কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন এগুলোও কিন্তু অধাতু। তাই জন্য সংকেতের ক্ষেত্রে দেখবে যে এই সমস্ত মৌলগুলোই বেশি বসে। এছাড়া হচ্ছে এদের যদি আমরা যোজ্যতা দেখি, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, নাইট্রোজেনের অনেক সময় অনেক যোজ্যতা দেখা যায়, কখনো 3 হয়, কখনো 4 হয়, ঠিক আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন যোজ্যতা আমরা এর ক্ষেত্রে দেখতে পাবো। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে যোজ্যতাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম? যে সমস্ত মৌলগুলো পরে বসে, হ্যালোজেন মৌল পেলাম, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে মৌলগুলো পেলাম এগুলো কিন্তু সবসময় পরে বসে। কেন পরে বসে? তারও পিছনে কারণ আছে, যে এগুলো হচ্ছে অধাতু। তাহলে সংকেত লেখার সময় আগে বসে হচ্ছে ধাতুগুলো, মানে বেশি তুলনামূলকভাবে যারা বেশি ধাতু, মানে অনেক সময় দুটোই অধাতু হয়, কিন্তু তার মধ্যে যেটা বেশি ধাতব ক্যারেক্টার আছে বা কম তড়িৎ ঋণাত্মক সেটা কিন্তু আগে বসে। অর্থাৎ অত কঠিন করে বলার দরকার নাই, তোমরা এইটুকু মনে রাখবে সংকেতের ক্ষেত্রে ধাতু আগে বসে আর অধাতু পরে বসে।
এই কথাটা মনে রাখবে। এবং তোমাদের একটা ধারণা নিশ্চয়ই হয়েছে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু। যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তারা আবার ওই ভিডিওটা, আগের দিনের ভিডিওটা তোমরা দেখে নিবে। এই ভিডিও শেষে আমি তার একটা লিঙ্ক দিয়ে দিব। ধাতু কোনগুলো তোমরা তো জেনেই গেছো এতদিনে, যে লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে ধাতু। আচ্ছা, এই তিনটে নামকে আমরা একসাথে বলি কেন, লোহা, নিকেল, কোবাল্ট? এটার পিছনে কারণ আছে, এটা হচ্ছে চৌম্বক পদার্থ। তোমরা দেখে থাকবে যে চুম্বক কিন্তু সমস্ত পদার্থকে আকর্ষণ করে না। তাহলে চুম্বক কাদের আকর্ষণ করে? চুম্বক আকর্ষণ করে হচ্ছে লোহা, নিকেল, কোবাল্টকে। তাই জন্য এই নামগুলো কিন্তু আমাদের একসাথে আসে। যেমন তোমাদের এখানে দেখো, হ্যালোজেনের ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমি একসাথে বলছি, এইভাবে মুখস্থ রাখবে, আলাদা আলাদা মুখস্থ রাখার দরকার নাই। লোহা, নিকেল, কোবাল্ট একসাথে মনে থাকবে। কেন? এগুলো হচ্ছে চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ কারা? চুম্বক যাদেরকে আকর্ষণ করে। তাহলে চুম্বক যাদের আকর্ষণ করে তাদেরকে বলা হয়ে থাকে চুম্বক পদার্থ। তাহলে আশা করি তোমরা চুম্বক পদার্থ কাকে বলে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা হ্যালোজেনও বুঝতে পারলে। হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে মনে রাখবে। একটা পড়লাম হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক পদার্থ কারা বললাম? চৌম্বক পদার্থ হচ্ছে লোহা, নিকেল আর কোবাল্ট। তেমনি ভাবে হ্যালোজেন মৌল পড়লাম। হ্যালোজেন মৌল কোনগুলো হয়ে থাকে? হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়াও আর এগুলো যেমন ধাতু, এগুলো তেমনি হচ্ছে অধাতু প্রকৃতির। তাহলে দেখো, এদের যোজ্যতা আমি বললাম মুখস্থ রাখতে হবে। হ্যালোজেনের যোজ্যতা সবসময় কত হয়? 1 হয়ে থাকে। অধাতুগুলোর মধ্যে তোমাদের কিন্তু দুটো আরো এক্সট্রা মুখস্থ রাখতে হবে, অক্সিজেন আর নাইট্রোজেন সম্পর্কে। অক্সিজেন যোজ্যতা আমি বলে ফেলেছি 2। নাইট্রোজেন কিন্তু অনেক সময় অনেক রূপে অবস্থান করে, কখনো 3, কখনো 4, হ্যাঁ বিভিন্ন রূপে এটা দেখতে পাই প্রকৃতিতে। আচ্ছা, এইবারে আরেকটা প্রকৃতি পড়ে নিলে আমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে মানবদেহ গঠনের জন্য কি কি মৌল দরকার। আমরা মনে রাখবো এইরকম ভাবে, মানবদেহ গঠনের জন্য যেটা লাগে সেটা হচ্ছে চোনস। চোনস মানে CHONS, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। এগুলো আমাদের শরীর গঠনের গুরুত্বপূর্ণ অংশ। এগুলোকে বলা হয়ে থাকে ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক প্রয়োজনীয় মৌল। অতিমাত্রিক প্রয়োজনীয় মৌল। এই সমস্ত মৌল না হলে আমাদের দেহ কিন্তু ঠিক মতো গঠিত হবে না। তাহলে আমরা কি দেখলাম? চুম্বক পদার্থ পড়লাম। দেখো, যতখানি পারবে অ্যাডভান্স পড়ে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ভবিষ্যতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। আমি বইয়ের কতগুলো জিনিস মুখস্থ করে নিব আর সংকেত মুখস্থ, জলের সংকেত H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, কিন্তু নিজে থেকে বের করতে পারলাম না, সেই শিক্ষার কিন্তু কোনো দাম নেই। তাহলে আমাকে নিজে থেকে শেখার জন্য, আমাকে সংকেত লেখার জন্য আমাকে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে জানতে হবে। তাহলে আমরা চুম্বক পদার্থ জানলাম, লোহা, নিকেল, কোবাল্ট, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ধাতু। সংকেতের ক্ষেত্রে কি বললাম? ধাতু কিন্তু আগে বসে। আচ্ছা, হ্যালোজেন কি? অধাতু। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়া কি জানলাম? অক্সিজেন এবং নাইট্রোজেনের যোজ্যতা আমরা মুখস্থ রাখবো বললাম। আচ্ছা, এবারে দেখো, আমাদের জীবদেহ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চোনস। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। তাহলে কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4, এটা মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, নাইট্রোজেনের যোজ্যতা আমি বলছি অনেক ধরনের হতে পারে, সালফার কত? 2। তাহলে এইভাবে আমি কিন্তু যোজ্যতাকে মুখস্থ রাখবো। যোজ্যতাকে মুখস্থ রাখলে অটোমেটিক সমস্ত কিছু তুমি পারবে।
যেমন তুমি দেখো নাইট্রোজেন যেমন 4 হয় আবার 3ও হয়। হ্যাঁ, আমি যদি একটা উদাহরণ করি তোমাদের কাছে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো বলছি জল, জলের মধ্যে কি কি থাকে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে জলের তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, অক্সিজেন পাওয়া যায়। তাহলে জলের মধ্যে নিশ্চয়ই হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মৌল রয়েছে। এবার এদের যোজ্যতা কত? দেখো হাইড্রোজেনের যোজ্যতা কত লিখেছি 1, আর অক্সিজেনের যোজ্যতা কত লিখেছি 2। তাহলে এইভাবে আমি কি উপাদান আছে সেটাকে আমাকে জানতে হবে। এবং কি হয় যে পরস্পর ইন্টারচেঞ্জ করে, মানে হাইড্রোজেন পাবে অক্সিজেনের যোজ্যতাকে আর অক্সিজেন পাবে হচ্ছে হাইড্রোজেনের যোজ্যতাকে। এবার একটা জিনিস মাথায় রাখবে যে আমি বলেছিলাম যে ধাতু আগে বসে, কিন্তু এখানে দেখো দুটোই অধাতু, দুটো অধাতু হলেও এর মধ্যে কিন্তু হাইড্রোজেন তুলনামূলক অক্সিজেনের তুলনায় একটু বেশি ধাতব, অর্থাৎ অধাতব ধর্মটা অক্সিজেনের বেশি, অধাতু প্রকৃতির বেশি থাকে। হ্যাঁ, হাইড্রোজেনের অধাতু হলেও অধাতব প্রকৃতি কম থাকে। এই দুটোর মধ্যে যদি তুলনা করি এর তুলনায় এর অধাতব কম, অক্সিজেন হচ্ছে অধাতব হাইড্রোজেন থেকে বেশি, তাই জন্য আগে হাইড্রোজেন বসবে, যেহেতু অক্সিজেনের অধাতব ধর্মটা হাইড্রোজেনের থেকে বেশি তাই জন্য এখানে কিন্তু অক্সিজেন পরে বসবে। হাইড্রোজেন কত পাবে? এই 2টাকে পাবে। অক্সিজেন কত পাবে? এই 1টাকে পাবে। 1 কিন্তু এখানে লেখার দরকার নেই, এইভাবে আমরা মুখস্থ করব না। মুখস্থ বিদ্যাটা কখনোই ভালো নয়, মুখস্থ বিদ্যা কখনোই দীর্ঘদিন স্থায়ী হতে পারে না। মিথেন, মিথেন কি দিয়ে তৈরি? মিথেন তৈরি হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দিয়ে। এবার দেখো কার্বনের যোজ্যতা কত বলেছি 4, হাইড্রোজেনের যোজ্যতা কত বলেছি 1। এইটাকে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে কার্বন পাবে 1 কে, হাইড্রোজেন পাবে 4 কে, তাহলে এটাকে আমরা বলছি CH4। তাহলে আমরা কিন্তু এইভাবেও আমরা সংকেতকে লিখতে পারি। এবং তাহলে তার আগে আমাকে জানতে হবে ওর উপাদানটা কি, কি দিয়ে তৈরি। যেমন আমি এখানে যদি বলি হাইড্রোজেন ক্লোরাইড, দেখো এবার থেকে নিজে পারবে, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন মানে নিশ্চয়ই নাম শুনে বুঝতে পারছো এর মধ্যে H আছে একটা, ক্লোরাইড মানে এর মধ্যে কিন্তু একটা ক্লোরিন আছে, Cl, ক্লোরিন। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড মানে এর মধ্যে একটা হাইড্রোজেন আছে, আর ক্লোরাইড মানে এর মধ্যে একটা ক্লোরিন আছে। হাইড্রোজেনের যোজ্যতা কত লিখেছি? দেখো হাইড্রোজেনের যোজ্যতা লিখেছি হচ্ছে 1, ক্লোরিনের যোজ্যতা কত লিখেছি? দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকের যোজ্যতা কিন্তু 1, তাহলে এখানে ক্লোরিনের যোজ্যতাও কিন্তু 1 লিখব। এবার কি হবে? হাইড্রোজেন এর যোজ্যতাকে পাবে, ক্লোরিন হাইড্রোজেনের যোজ্যতাকে পাবে, তাহলে H এর কাছেও 1 লিখবো, ক্লোরিনের কাছে 1, 1 লেখার দরকার নেই, তাহলে এদের সংকেত হয়ে গেল HCl। তাহলে কি হচ্ছে, কোনো মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থকে সংক্ষেপে লেখার পদ্ধতিকেই বলা হয় সংকেত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো কতগুলো উদাহরণ করে নিলে তোমাদের কাছে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ফসফরাস ট্রাইক্লোরাইড, ট্রাইক্লোরাইড। ফসফরাসকে কি দিয়ে লিখে? ফসফরাসকে লিখে পি দিয়ে। ক্লোরাইড মানে ক্লোরিনকে কি দিয়ে লিখছে? Cl। আচ্ছা, ফসফরাসের যোজ্যতা কত? ফসফরাসের যোজ্যতা কিন্তু তোমাদের মুখস্থ রাখবে, ফসফরাসের যোজ্যতা হচ্ছে 3, আর ক্লোরাইডের যোজ্যতা কত? 1। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সেটা তোমরা জানো। তাহলে পি এই 1 পাবে, ক্লোরিন পাবে হচ্ছে 3 কে, তাহলে PCl3 হয়ে গেল। এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। কেমিস্ট্রির ভাষায় 1 কে বলে কি? মনো, MONO। 2 হচ্ছে বাই, BI বাই। 3 হচ্ছে ট্রাই, TRI ট্রাই। 4 হচ্ছে কোয়াড, QUARD। তো এইরকম ভাবে, বা টেট্রাও বলা হয়, টেট্রাও বলবে। 4 হচ্ছে টেট্রা। তো এইরকম ভাবে আমরা কিন্তু কেমিস্ট্রির ভাষায় এগুলোকে ব্যবহার করি। যেমন এখানে ট্রাই,
ট্রাইম মানে হচ্ছে 3, তাহলে ফসফরাস পি, আর ক্লোরাইড কতগুলো আছে, ট্রাইম মানে হচ্ছে 3টে ক্লোরিন আছে। এইভাবেও কিন্তু আমরা করতে পারি। যেমন তোমার হাইড্রোজেন সালফাইড যদি হয়, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন মানে হচ্ছে H আর সালফাইড হচ্ছে S। হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন হচ্ছে 1 আর সালফাইড হচ্ছে 2। তাহলে সালফার 2 আমি আগেই বলেছি, হাইড্রোজেন 1 সেটাও বলেছি। তাহলে হাইড্রোজেন এটা কিভাবে সংকেত লিখবো, হাইড্রোজেন পাবে 2কে আর সালফার 1কে আমরা লিখব না। এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আরেকটা যদি আমি করি, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। দেখো এই ক্ষেত্রে কার্বনকে আমরা সি দিয়ে লিখি আর অক্সাইড এইটাকে আমরা ও দিয়ে লিখি। তাহলে কার্বনের যোজ্যতা কত বলেছিলাম, কার্বনের যোজ্যতা বলেছিলাম 4, অক্সাইড মানে অক্সিজেনের যোজ্যতা বলেছিলাম 2। তাহলে এইটা ইন্টারচেঞ্জ করে নিবে। তাহলে সি পাবে 2কে, অক্সিজেন পাবে 4কে। যদি কেটে দিই তাহলে কি হবে, CO2 হবে। এখান থেকেও তুমি ডাইরেক্টও করতে পারবা, যেমন কার্বনের জন্য সি, ডাই মানে আমি কি বললাম, আচ্ছা বাই এবং ডাই দুটোই একই কথা হবে। ডাই মানে হচ্ছে 2, কত অক্সাইড মানে 2টো অক্সিজেন এর মধ্যে রয়েছে। তবে আমি মনে করি যে এই যে যোজ্যতা লিখে সংকেত করাটা কিন্তু ভালো। তাহলে তুমি দেখবে যে প্রশ্নবিচিত্রায় যে সমস্ত সংকেত বের করতে বলবে কোনো কিছুই অসুবিধা হবে না। তুমি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রশ্নবিচিত্রায় কিন্তু অনেক প্রশ্ন সংকেত লেখা তোমার কিন্তু আটকে যাবে। যেমন তোমার অ্যামোনিয়া যদি আমি দেখি, অ্যামোনিয়ার মধ্যে কি আছে, অ্যামোনিয়ার মধ্যে রয়েছে নাইট্রোজেনকে আমরা কি দিয়ে লিখি, N দিয়ে লিখি। আর রয়েছে হাইড্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা কত, নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, হাইড্রোজেনের যোজ্যতা কত, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে এই যদি পায় তাহলে কি আছে, তাহলে NH3 হবে। তাহলে আমাকে এটা জানতে হবে যে এই যে অ্যামোনিয়া এর উপাদানগুলো কি, এর উপাদান কি, একটা নাইট্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এই দুটো পরমাণু দিয়ে তৈরি। তাহলে পরমাণুটা যদি আমি জানি, তার উপাদান যদি জানি এবং সংকেত যদি জানি, যোজ্যতা যদি জানি, তাহলে কিন্তু সংকেতটা বের করা খুব একটা জটিল হবে না। মিথেনের ক্ষেত্রে দেখো এর উপাদান হচ্ছে কার্বন আছে আর হাইড্রোজেন আছে। কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি, কার্বনের ক্ষেত্রে যোজ্যতা আমি বলেছি 4, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে এই ধরনের আমরা লিখতে পারি, কার্বন পাবে 1কে, হাইড্রোজেন পাবে হচ্ছে 4কে। তাহলে এখানে একটা প্রশ্ন খুবই আসে, দেখো হাইড্রোজেন এটাকে জলের ক্ষেত্রে আমরা দেখলাম যে আগে লিখছি হাইড্রোজেনকে, এই ক্ষেত্রে আমরা পরে লিখছি কেন, আমি কিন্তু এটা আলোচনা করেছি যে এই দুটোর মধ্যে যখন আমরা দেখছি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যখন আমরা তুলনা করছি, তখন নাইট্রোজেনটা হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি তড়িৎ ঘনত্ব, তখন নাইট্রোজেন আগে বসে যাচ্ছে। ঠিক আছে, আমাকে তাহলে দুটোর মধ্যে তুলনা করতে হবে, দুটোই অধাতু। এবার দেখতে হবে কোনটা বেশি অধাতু। যেমন তোমার জলের ক্ষেত্রে যে উপাদান আছে সেই উপাদান দেখো অক্সিজেন আর হাইড্রোজেন, কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যদি আমি তুলনা করি, অক্সিজেন হচ্ছে কি হচ্ছে, অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে। কার তুলনায় না, হাইড্রোজেনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক। তো ঋণাত্মক বলবে না, তোমরা বলবে বেশি অধাতু। যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি অধাতু, তাই জন্য অক্সিজেন পরে বসে। তাহলে এইটা একটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া যেতে পারে যে জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? আশা করি তোমরা এর উত্তরটা দিতে পারবে। খালি মাথায় রাখবে
যে ধাতু আর অধাতুর মধ্যে ধাতু আগে বসবে, কিন্তু দুটোই যদি অধাতু হয় তাহলে যেটা কম অধাতু হবে সেইটা হচ্ছে আগে বসবে। এবারে প্রশ্ন আসতে পারে বুঝবো কেমন করে, এটা কিন্তু বোঝার উপায় রয়েছে। তুমি দেখো হাইড্রোজেন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো একটা প্লাস থাকে, হ্যাঁ, আর অক্সিজেন মানে এটা মানে বুঝতে গেলে কি হবে, তার আকারটা সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটা তোমরা ক্লাস 9 বা 10-এ তোমরা এটা পড়বে। ঠিক আছে, আজকে এটুকু ধাতু অধাতু দিয়েই মনে রাখো, বেশি জটিল করার কোনো দরকার নেই। তাহলে আমাদের চিহ্ন এবং সংকেত হয়ে গেল। আরেকটা বিষয় আমাদের থাকলো, সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণ পড়তে গেলে যে ধারণাটা আগে রাখবে সেটা হচ্ছে দ্রবণের ধারণা। দ্রবণও একটা হচ্ছে মিশ্রণ। দ্রবণ কি? কোনো পদার্থের মধ্যে অন্য কোনো পদার্থ মিশে থাকাকেই দ্রবণ বলছি। যেমন তুমি জানো নুন জল, জলের মধ্যে কি আছে? জলের মধ্যে নুন থাকে, তাহলে এটাকেই হচ্ছে দ্রবণ বলা হয়। তাহলে দ্রাব আর দ্রাবকের বা একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণ বা অসমসত্ব হতে পারে, তাকে আমরা বলে থাকি হচ্ছে দ্রবণ। তাহলে দ্রাব ও দ্রাবকের মিশ্রণকেই দ্রবণ বলা হয়, মিশ্রণকে দ্রবণ বলা হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে কোনটা দ্রাব কোনটা দ্রাবক। দেখো এই দুটো উপাদানের মধ্যে যেটার পরিমাণ কম থাকে তাকে বলা হয়ে থাকে দ্রাব, আর যেটার পরিমাণ বেশি থাকে তাকে বলা হয়ে থাকে দ্রাবক। তাহলে এখানে হচ্ছে যেহেতু নুনটা কম আছে দ্রবণে, তাই এটা হচ্ছে দ্রাব, আর জল যেহেতু বেশি থাকে তাই জন্য একে বলা হয়ে থাকে দ্রাবক। তাহলে একাধিক পদার্থের সমসত্ব ও অসমসত্ব মিশ্রণকে আমরা বলে থাকি হচ্ছে দ্রবণ। এখানে প্রশ্ন হচ্ছে সমসত্ব কি আর অসমসত্ব কি? যে কথাগুলো আমি বলছি সমসত্বটা কি? একটা দ্রবণ তৈরি করলাম, সেই দ্রবণের ধরো এই জায়গাতে যে যে উপাদান রয়েছে, যে পরিমাণে রয়েছে, এখানেও যদি সেই একই উপাদান একই পরিমাণে থাকে সেই দ্রবণকে সমসত্ব দ্রবণ বলা হয়। কিন্তু দেখা যাচ্ছে এখানে একরকম রয়েছে, এখানে আর একরকম রয়েছে, এই ধরনের দ্রবণটাকে বলা হয়ে থাকে অসমসত্ব দ্রবণ। তুমি যদি দেখো নুন আর জল এই দ্রবণ যখন তৈরি হয় তখন প্রতিটা উপাদানে মোটামুটি একই রকম থাকে, ভালোভাবে যদি গুলিয়ে দেওয়া হয়, এটা সমসত্ব। কিন্তু তুমি জলের মধ্যে কাদাকে মিশিয়ে দাও, তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে অসমসত্ব দ্রবণ। তাহলে আশা করি তোমরা সমসত্ব অসমসত্ব ব্যাপারটা জানতে পেরেছো, যে একাধিক পদার্থের সমসত্ব অসমসত্ব মিশ্রণকেই দ্রবণ বলা হয়। এই যে দ্রবণগুলো বললাম, দ্রবণ তৈরি হলো, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। আমি যেমন বললাম এখানে নুন জল বললাম একটা, আর একটা বললাম হচ্ছে জল আর কাদা। এছাড়া বায়ুও কিন্তু একটা মিশ্রণ আমরা বলতে পারি। বায়ু এর আগের দিন বলেছিলাম যে বায়ু কেন মিশ্রণ, বা এটা একটা মিশ্র পদার্থ আমরা বলতে পারি। মিশ্র পদার্থ এই জন্য বলি কারণ এখানে কিন্তু একাধিক পদার্থ যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, বিভিন্ন উপাদানগুলো এর মধ্যে কিন্তু মিশে থাকে, সেই জন্য একে আমরা মিশ্র পদার্থ বলে থাকি। তাহলে কি কি উপাদান আছে আমরা বলতে পারবো? বায়ুর উপাদান কি? আচ্ছা, আমরা তাহলে দ্রবণ জানলাম। তো এই দ্রবণগুলোর মধ্যে অনেক সময় কি হয় যে পৃথক করার প্রয়োজন হয়। যেমন একটা বলি যে জল আর হচ্ছে কাদা, এই মিশ্রণকে আলাদা করব, এটা এক ধরনের মিশ্রণ। আবার জল আর নুন, এটা এক ধরনের মিশ্রণ। আবার দেখো বালি আর হচ্ছে লোহা, এটা কিন্তু আরেক ধরনের মিশ্রণ। তাহলে এক একটা ক্ষেত্রে এক একটা পদ্ধতি আমরা অবলম্বন করব। জল এবং কাদার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন ক্ষেত্রে এইটা সেই ক্ষেত্রে পদ্ধতি অবলম্বন করতে পারবো না, কারণ আমরা দেখেছি জল ও কাদা পেয়েছি অসমসত্ব। অসমসত্ব মিশ্রণকে অসমসত্ব মিশ্রণকে পৃথক করতে গেলে যতটা সহজে করতে পারবো, সমসত্ব মিশ্রণকে পৃথক করা কিন্তু তত সহজ হয় না। তাহলে আমরা জল আর কাদার মিশ্রণকে আলাদা করার জন্য যে পদ্ধতি অবলম্বন করি তার নাম হচ্ছে
পরিশ্রবণ পদ্ধতি। পরিশ্রবণ পদ্ধতিতে কি করা হয়? পরিশ্রবণ পদ্ধতিতে দেখো একটা ফিল্টার পেপার ব্যবহার করা হয়। এই ধরনের একটা ফিল্টার পেপারকে আমরা ব্যবহার করতে পারি। এই ফিল্টার পেপারকে কি করা হয়, যে ফার্স্ট তাকে একটা ফোল্ড করা হয়, একবার তাকে ভাঁজ করা হয়, দেখো মিডিল বরাবর হয়ে গেছে। সেকেন্ড টাইম এটাকে আরেকটা ভাঁজ করে দেওয়া হয়। তাহলে এই রকমভাবে দেখো তৈরি করা হলো। ফিল্টার পেপারকে এইভাবে ভাঁজ করার পদ্ধতি তোমরা জানলে, যে ফার্স্ট ভাঁজ, তারপরে হচ্ছে সেকেন্ড ভাঁজ, এই ধরনের তোমার দেখতে হবে। এইবার তোমাদের হচ্ছে আমার কাছে একটা ফানেল আছে, দেখো ফানেল এই রকম একটা ফানেল হয়, এই ফানেলটাকে আমাদের নিতে হবে। এই ফানেলের মধ্যে, এই যে ফানেলের মধ্যে এই যে ফিল্টার পেপার, এই ফিল্টার পেপারকে আমরা কি করব, এর মধ্যে এইরকমভাবে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে কি করব, এক নম্বরে একটাকে মানে মাঝ বরাবর খুলবো না, এইটা দেখো, যদি ফিল্টার পেপারটা ফার্স্ট ভাঁজ মানে অর্ধেক হয়ে গেল, অর্ধবৃত্ত তৈরি হলো, আবার একটা ফোল্ড করলাম। ফোল্ড করার পর দেখো এখানে একটা অংশ হলো, এখানে একটা অংশ, এই যে কোনো একটা অংশকে এরকমভাবে ধরলাম। ধরার পর আমি এটাকে কি করলাম, এই যে দেখেছ এর মধ্যে কিন্তু এটাকে ঢুকিয়ে দিলাম এইরকমভাবে, এইরকম দেখো, এইরকম ঢুকিয়ে দেওয়ার পর এখানে কি করা হয়, এখানে ওই তরলটাকে ফেলা হয়। এই জায়গাতে, এই জায়গার মধ্যে দিয়ে তরলটাকে ফেলা হয়। কোথায় ফেলা হয় না, এইরকম একটা দেখো ফানেল ব্যবহার করা হয়। ফানেলের গায়ে দেখো বিভিন্নভাবে লেখা থাকে, যে দেখো দেখতে পাচ্ছ তোমরা 100 লেখা আছে, এখানে 150 লেখা আছে, এখানে 200 লেখা আছে, এখানে 250, এইভাবে কিন্তু রেখান্বিত করা থাকে। যাই হোক, এখানে মাপটা কোনো ফ্যাক্টর না। তাহলে এই ইসের মধ্যে মানে এই ফানেলের মধ্যে, এই যে আমি এই ফ্লাক্সের মধ্যে এই যে ফানেল আমি তৈরি করলাম, ফানেলটাকে এইরকমভাবে রেখে এই ভেতর দিয়ে কি করব, এখান থেকে কি করব না, একটা বিকারের সাহায্যে আমি জল আর কাদার মিশ্রণকে আলাদা, দেখো এখানে ভালোভাবে মেশে নিই। তাই জন্য কি করতে হয়, এখান থেকে হালকা হালকা করে জল দিয়ে কি করতে হয় না, ফানেলটাকে এই ফিল্টার পেপারের সাথে ভালো করে লাগিয়ে দিতে হয়। একটু জল দিলেই ভালো করে সুন্দর করে লেগে যাবে। করার পর এই যে বলছি যে এর ভিতরতে তো জল চলে যাবে, ভিতরতে জলগুলো কোথায় গিয়ে জমা হবে, ফানেলে গিয়ে জমা হবে। এই যে ফানেলে গিয়ে জলটা জমা হচ্ছে, ঠিক আছে, ওইটা কিন্তু পরিশ্রুত, ওটা হচ্ছে ফিল্টার করার পর যেটা পাচ্ছি তাকে বলা হয়ে থাকে পরিশ্রুত। যেটা তোমার হচ্ছে ইসে জমা হচ্ছে, মানে ফানেলের এই ফ্লাক্সে গিয়ে জমা হচ্ছে, কনিক্যাল ফ্লাক্স, ওটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। তাহলে পরিশ্রবণ পদ্ধতিতে যে ফিল্টার পেপারে যেটা জমা থাকে, যে কঠিন পদার্থগুলো, কাদা আমরা জানি ওই ফিল্টার পেপারে গায়ে লেগে যাবে, হ্যাঁ, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে অবশেষ। ফিল্টার পেপারে যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলে থাকি অবশেষ। আর ফ্লাক্সের মধ্যে কে থাকবে, এই জলটা থাকবে, এই জলটাকে আমরা বলে থাকি যে পরিশ্রুত বা ফিল্টার বলে থাকি। এটা কোথায় থাকবে, ফ্লাক্সের মধ্যে থাকবে, এটাকে বলা হয়ে থাকে পরিশ্রুত আমরা বলে থাকি। আশা করি তোমরা পরিশ্রবণ বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো পরিশ্রবণ প্রক্রিয়ায় তাহলে কাদেরকে আলাদা করা হয়, অসমসত্ব দ্রবণকে আলাদা করা হয়। অসমসত্ব যে দ্রবণ তাদেরকে আলাদা করা হয়ে থাকে। আচ্ছা, যদি সমসত্ব দ্রবণ থাকে তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক HW দিয়ে দিচ্ছি, যে সমসত্ব ও সমসত্ব ও অসমসত্ব দ্রবণ বলিতে কি বোঝো, দ্রবণ বলিতে কি বোঝো। আচ্ছা, তাহলে অসমসত্ব দ্রবণকে আমরা পরিশ্রবণ প্রক্রিয়ায় আলাদা করছি, তেমনিভাবে সমসত্ব যদি দ্রবণ থাকে, সমসত্ব দ্রবণকে আমরা কিভাবে আলাদা করব, সমসত্ব দ্রবণকে আমরা আলাদা করব হচ্ছে ক্লাসন পদ্ধতির মাধ্যমে। ক্লাসন পদ্ধতির মাধ্যমে সমসত্ব দ্রবণকে আলাদা করব। সে তুত জল হতে পারে, এর উদাহরণ কি হতে পারে, তুত জল হতে পারে। এছাড়া উদাহরণ কি হতে পারে, নুন জল হতে পারে।
তো এদেরকে কিভাবে আলাদা করা হয়? এদেরকে আলাদা করার জন্য একটা হচ্ছে পাত্র নিব, যে পাত্রের মধ্যে কি করব, লবণ জল নিব। এই পাত্রের মধ্যে দেখা গেল আমি কি নিলাম, লবণ জল বা তুত জলও নেওয়া যেতে পারে। এইবার এই লবণ জলকে কি করা হবে না, একটা তার জালির উপর বসানো হয়। তার জালি কিন্তু তামা দিয়ে তৈরি হয়ে থাকে, মাথায় রাখবে তার জালি কিন্তু তামা দিয়ে তৈরি হয়। কেন তামা দিয়ে তৈরি হয় তারও পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। আচ্ছা, এইবারে দেখো, যখন একে হিট করা হচ্ছে, গরম করা হচ্ছে, তখন কি হচ্ছে, গরম করা হলে এই যে তার জালি দেখছো তোমরা, সেই তার জালিগুলো কি হয়, তার জালির মধ্যে তামা হচ্ছে তাপের সুপরিবাহী হওয়ার জন্য এই যে তাপ তুমি দিচ্ছ, সেই তাপটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবং মানে আমি যদি অন্য কোনো পদার্থ ব্যবহার করি, কি হয়, তাপটা সরাসরি এই পাত্রের লাগবে, যেখানে পাত্রটায় তাপ লাগবে সেখানেই শুধুমাত্র গরম হবে। কিন্তু তার জালি যদি ব্যবহার করো, তাহলে তার জালি ব্যবহার করলে কি হবে, যে তাপটা কি হয়, চারিদিকে ছড়িয়ে যায়, অর্থাৎ গরমটা কিন্তু খুব ভালোভাবে সমস্ত জায়গাতে হতে পারে। তাহলে এখানে একটা হোমওয়ার্ক দেওয়া যেতে পারে যে তার জালি কপার নির্মিত হয় কেন, কপার নির্মিত হলে কি সুবিধা হয়, কেন বলাটা ঠিক হবে না, কি সুবিধাটা বলা হবে। কারণ অনেক সময় আমরা দেখি যে লোহারও তারজালি ব্যবহার করে, কিন্তু সেটা উচিত নয়। অরিজিনালি যেটা করা উচিত পরীক্ষাগারে সেটা হচ্ছে তামার তৈরি তারজালি করা উচিত, এবং তামার তৈরি করলে কি হবে, তাপটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, এই জন্য পাত্রটা সমানভাবে গরম হবে। আচ্ছা, গরম হলে কি হবে, এর ভিতরে যে জল আছে সেই জলটা কি হবে, বাষ্প হয়ে বেরিয়ে যাবে। তাহলে বাষ্প হয়ে বেরিয়ে যাওয়ার পর এইখানে যে পাত্রটার মধ্যে এই জায়গাতে কিন্তু কি থাকবে, লবণটা পড়ে থাকবে, সাদা লবণটা পড়ে থাকবে জল চলে যাওয়ার পরে। এই যে সাদা যে পদার্থটা পড়ে থাকলো, এটাই হচ্ছে নুনের কেলাস। আর এই যে পদ্ধতিতে এটা করা হচ্ছে, সমসত্ব দ্রবণকে পৃথক করা হচ্ছে, তাকে বলা হয় থাকে কেলাসন। আশা করি তোমরা কেলাস এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা পার্থক্য করার পদ্ধতি আমি বলেছি যে চুম্বক দ্বারা পার্থক্য। চুম্বক দ্বারা কাদেরকে পার্থক্য করব? চুম্বক দ্বারা তাদেরকেই করতে হবে যারা চৌম্বক পদার্থকে আছে। আমরা এই ভিডিওর শুরুতে চৌম্বক পদার্থ সম্পর্কে বলেছিলাম। চৌম্বক পদার্থ কি বলেছিলাম? লোহা, নিকেল, কোবাল্ট এদেরকে বলেছিলাম। তো এই চৌম্বক পদার্থকে যদি অচৌম্বক পদার্থের সাথে মিশে থাকে, যেমন ধরো বালির সাথে মিশে যদি থাকে, তাহলে আমরা এই চৌম্বক পদার্থকে বালি থেকে আলাদা করতে পারবো। কিভাবে আলাদা করব? ধরো একটা কাগজের মধ্যে আমি কি করলাম, বালি এবং চৌম্বক পদার্থকে নিলাম। তাহলে এখানে বালি আর তার সাথে নিলাম হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে বালি নিলাম আর এখানে নিলাম হচ্ছে চৌম্বক পদার্থ নিলাম, বা লোহা নিলাম, এটা বললে হবে। আচ্ছা, এইবারে আমরা জানি যে চুম্বককে যদি ধরি, চুম্বকের দুটো মেরু থাকে। দেখো ছবিটা দেখতে সুন্দর হবে না, কিন্তু তুমি যখন চুম্বক আঁকবে এন আর এস কে লিখবে, তাহলেই বোঝা যাবে, ছবি যেমনই হোক তাহলেই আমি বুঝতে পারবো যে এটা একটা চুম্বক। বিজ্ঞানী যে ছবিটাকে খুব সুন্দর হতে হবে তা নয়, তোমাকে বোঝাতে হবে তুমি কি এঁকেছো। হ্যাঁ, তার একটা মানে পদ্ধতি আছে। যেমন ধরো এখানে আমি এন আর এস লিখে দিলাম, মানে এটা একটা চুম্বক। এবারে এই চুম্বককে যখন বালি আর চৌম্বক পদার্থের মিশ্রণের কাছাকাছি আমরা ধরবো, তখন কি হবে, দেখবে এই যে চুম্বক পদার্থগুলো দেখছো, চুম্বক পদার্থগুলো চুম্বকের গায়ে লেগে যাবে। আচ্ছা, এই পদ্ধতিতে কি হবে, এই যে লেগে গেল চুম্বকটা, এইবার তুমি সেটাকে আলাদা করে দিলাম, আলাদা করে সেই চুম্বক পদার্থকে সংগ্রহ করে রাখলাম, একটা অন্য জায়গাতে চুম্বক পদার্থকে সংগ্রহ করে রাখলাম। এইভাবে যদি করতে থাকি, সমস্ত চুম্বক পদার্থগুলো চুম্বকের গায়ে লেগে যাবে, আর সেটা কি হবে, বালি থেকে আলাদা হয়ে যাবে, দূরে কোনো জায়গায় তাকে সংগ্রহ করে রেখে দিলাম। তাহলে এই পদ্ধতিটা যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে কি দেখব যে শেষে যখন চুম্বক পদার্থগুলো সম্পূর্ণভাবে এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে বালিটা এখানে পড়ে থাকবে। তাহলে চুম্বক পদার্থকে পৃথক করার জন্য আমরা কিন্তু চুম্বকের সাহায্য নিতে পারি। চুম্বকের সাহায্যে আমরা কি করতে পারি, চুম্বক পদার্থ এবং অচুম্বক পদার্থে, অচুম্বক মানে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, যেমন বালি, তাহলে অচুম্বক
পদার্থ যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তাহলে তাদেরকে কিন্তু আমরা চুম্বকের মাধ্যমে কিন্তু পৃথক করতে পারি। আশা করি তোমরা এই অধ্যায়টাকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.